ছাড়ো, আমার আমার লাগছে। কে 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 তুমি? ছাড়ো, ছাড়ো বলছি। হাতটা সরিয়ে দিতে চায়, কিন্তু কি সরাবে সে? তার পেটের উপর দুপাশে দুটো পা ঝুলিয়ে যে জীবটা বসে আছে তাকে দেখতে অনেকটা নেউলের মতো। একটা 3 কি 5 বছরের বাচ্চা আয়তনে যতটা বড়, এই জীবটাও ততটাই বড় মাথায়। মাথা থেকে পা অব্দি পুরোটাই সে একটা বেজি, গায়ের রং সবুজ। শুধু পা দুটো মানুষের মতো, আর গঠনটাও মানুষের মতোই। দুটো হাতও আছে, যদিও হাতের আঙুল বলতে কিছু নেই। সেই জায়গায় রয়েছে শুধু দুটো ছুরির মতো বড় বড় ধারালো চকচকে ফলা। ছাড়ো, ছাড়ো অভিনব, অভিনব, দেখো, দেখো কি হচ্ছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? লোভ, এই আদিম রিপুটির বশবর্তী হয়তো কম বেশি আমরা সকলে, তবে আমরা অনেকেই তা নিয়ন্ত্রণ করতে পারি, অন্তত চেষ্টা করি। কিন্তু কখনো কখনো এই রিপুটি যে কত দূর পর্যন্ত মানুষকে নিয়ে যেতে পারে তা বোধহয় আমাদের কল্পনারও অতীত। আমাদের আজকের গল্প এই রিপুটিরই এক অদ্ভুত অভাবনীয় নিদর্শন। গল্প সবুজ আতঙ্ক, লিখেছেন তিনিতা। আজ শুনবেন এই গল্পের প্রথম পর্ব। গল্পটিতে বাস্তবের ছোঁয়া থাকলেও বাস্তবিক ভিত্তিহীন গল্প। এর বিষয়বস্তু সম্পূর্ণ লেখিকার মস্তিষ্ক প্রসূত। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্কদের জন্য। চলুন শোনা যাক। ফুল দিয়ে সাজানো আড়ম্বর বেশি নেই। ছিমছাম খোলামেলা ঘর, সমুদ্রের হাওয়া এমনকি পূর্ণিমার রাতের জোছনা পর্যন্ত খোলা জানালা দিয়ে অবাধে ঘরে ঢুকে এসেছে। ইলেকট্রিক লাইট অফ করে দেওয়া হয়েছে। সমুদ্রের কাছে কখনোই খুব গরম বা খুব শীত থাকে না। এসব এলাকা চির বসন্তের, তাই আজও আবহাওয়া বেশ শান্ত হয়েই আছে। শান্ত হয়েই বসেছিল মোনালিসাও। এবার তাকে কথা বলতে হলো। অভিনব পিছন থেকে এসে ওর চোখ চেপে ধরেছে। আরে আরে, কি করছো? ছাড়ো। জানালার দিকে ওভাবে দেখার কি আছে? শুধু বাইরেটা দেখলেই কি হবে? ঘরের ভিতরেও তো একটা দেখার মতো জিনিস আছে, সেই দিকে তো চোখ যাচ্ছে না। তাই আমি হয়েছে, ছাড়ো বলে স্বামীর হাত ছাড়িয়ে নেয় মোনালিসা। তারপর অভিনবের দিকে ঘুরে বলে, সত্যি এত সুন্দর জায়গা পছন্দ করেছো, আমি যে কি বলবো সেটাই বুঝতে পারছি না। এই ফ্ল্যাটটা কেনাও হয়েছে নতুন নতুন। মাত্র 3 মাস আগে অভিনব কিনেছে এটা। অবশ্যই সমুদ্রের ধারে বালুচর ছোঁয়া এই সব ফ্ল্যাট যে কাজে ব্যবহার হয় সেই জন্যই কেনা, অর্থাৎ ভাড়া দেওয়ার জন্য। প্রথম বছরের বিবাহবার্ষিকীটা এখানেই কাটাতে চেয়েছে অভিনব। মোনালিসা সমুদ্র ভালোবাসে, তাছাড়া অভিনবকে একটা ভীষণ দামি উপহার দিতে চলেছে সে, তাই এইটুকু ভালো লাগা ও ডিজার্ভ করে। মোনালিসার খুব পছন্দ হয়েছে, হওয়ারই কথা। জানলা খুললেই নীল সমুদ্র, বাইরে বেরিয়ে কিছুটা হেঁটে গেলেই নীল জলে পা ভিজে যায়।
গোপালপুরের সমুদ্রের ত্বক ছুঁয়ে দাঁড়িয়ে আছে ঝিনুক অ্যাপার্টমেন্ট। শুধু ভালো লাগলেই তো হবে না, একটু ভালোবাসতেও তো হবে আমাকে। চলো, অনেকক্ষণ বসে আছো, এবার একটু রেস্ট নেবে। ঠিকমতো ওষুধ নিয়েছো তো? সব ঠিক মতো নিয়েছি, আমি তো আর বাচ্চা নই। হ্যাঁ জানি তো, তুমি বাচ্চার মা। আমার বাচ্চার মা। কেমন? কথা বলতে বলতে বিছানার কাছে এসে পৌঁছায় ওরা। মোনালিসা উপরে উঠে বসে, অভিনব নিচে দাঁড়িয়ে বলে, আচ্ছা, এখানে এসে আমাদের ছানার কেমন লাগছে? মানে পছন্দ হয়েছে তোর? আমি জানি না, তুমি জিজ্ঞেস করো। বলেই মোনালিসা সোজা হয়ে শুয়ে পড়ে। মোনালিসার গায়ের রং কাশফুলের মতো, অভিনবর প্রিয় রং নীল। আর আজ বিশেষ দিনে স্বামীর পছন্দই সারা শরীরে জড়িয়ে রেখেছে মোনালিসা। এখন সে শুয়ে পড়ার পর যেন আরো বেশি আকর্ষণীয় আর সুন্দরী দেখাচ্ছে তাকে। মুখ চোখ সমস্তই লজ্জায় লাল হয়ে উঠেছে। নিজের শরীরে অভিনবর হাতের গরম ছোঁয়া পাচ্ছে সে। নাভির 4 ইঞ্চি নিচে ও ওপরে কোনো আড়াল নেই। এখন মোনালিসার সেই অনাবৃত পরিসরেই চলাফেরা করছে অভিনবর হাতের আঙুলগুলো। প্রত্যেকটা স্পর্শেই শিউরে শিউরে উঠছে মোনালিসা। অভিনব কথা বলছে, বল না বাবু, তোর পছন্দ হয়েছে তো? তোর মা তো কিছুই বলছে না, তাই আমি জিজ্ঞাসা করছি। বাবার চয়েস ভালো না খারাপ? এখন তো তুই এভাবে এলি, সামনের বছর তোকে আমি নিজে কোলে করে নিয়ে আসবো এখানে, আর তুই মায়ের কাছে এভাবে থাকতে পারবি না। তখন কিন্তু তোমার মায়ের কোলে আমি মাথা রেখে ঘুমোবো, বুঝেছ? তাতে তোমার কোনো অসুবিধা নেই তো? আহ, কি বলছো জাতা? না, আমি কনফার্মেশন নিয়ে রাখছি। দূর, এসো, রাত হয়েছে, শুয়ে পড়ো। অভিনব ওপরে উঠে আসে মোনালিসার পাশে। মোনালিসা একটা হাত বাড়িয়ে অভিনবর বুকে রাখে। কাত হয়ে শোয় অভিনব। একটা হাত রাখে সে মোনালিসার পেটের উপর। এখন সবে 5 মাস। এখনো অনেকগুলো মাস খুব সাবধানে পার করতে হবে, সেটা মোনালিসা জানে। কিন্তু অভিনবকেও দূরে সরিয়ে রাখতে পারে না সে। অল্প আশঙ্কা মনে নিয়ে ঘুমিয়ে পড়ে মোনালিসা। কতক্ষণ সে ঘুমোয় তার কোনো হিসেব নেই। হয়তো সময়টা মাঝরাত। পেটের উপর অভিনবর ভারী হাতটা ছিল মোনালিসা জানত, কিন্তু এখন যেন হাতের ওজনটা 100 গুণ বেড়ে গেছে। ভীষণ রীতিমতো কষ্ট হচ্ছে মোনালিসার। আহ, ছাড়ো, আমার আমার লাগছে। কে 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 তুমি? ছাড়ো, বলে ছাড়ো বলছি। হাতটা সরিয়ে দিতে চায়, কিন্তু কি সরাবে সে? ওগুলো কি হাত? না তো, হাত নেই তো সেই জায়গায়। ভয়ে আতঙ্কে কেঁপে ওঠে মোনালিসার শরীর। তার পেটের উপর দুপাশে 2 পা ঝুলিয়ে যে জীবটা বসে আছে তাকে দেখতে অনেকটা নেউলের মতো। একটা 3 কি 5 বছরের বাচ্চা আয়তনে যতটা বড়, এই জীবটাও ততটাই বড় মাথায়। মাথা থেকে পা অব্দি পুরোটাই সে একটা বেজি, গায়ের রং সবুজ। শুধু পা দুটো মানুষের মতো, আর গঠনটাও মানুষের মতোই।
দুটো হাতও আছে, যদিও হাতের আঙুল বলতে কিছু নেই। সেই জায়গায় রয়েছে শুধু দুটো ছুরির মতো বড় বড় ধারালো চকচকে ফলা। এতক্ষণ সে শুধু বসেছিল, তার সাপদের মতো হিংস্র লাল চোখ দুটো মেলে এক দৃষ্টে দেখছিল ঘুমন্ত মোনালিসার মুখ। এইবার তাকে জাগতে দেখে আক্রোশ বেড়ে গেল তার। চাপা গর্জন করতে করতে সে সেই দুটো ছুরির ফলা ফোটাতে শুরু করলো মোনালিসার পেটে। ছাড়ো ছাড়ো, অভিনব অভিনব, দেখো দেখো কি হচ্ছে, শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? কিন্তু কে শুনবে? কোথায় অভিনব? এটা তো সেই বিছানাটা নয় যেখানে পাশাপাশি শুয়ে ঘুমাচ্ছিল মোনালিসা অভিনবর সাথে। তার পেটের চামড়া ফুঁড়ে ছুরি দুটো এবার চলতে শুরু করেছে ভিতরে। যন্ত্রণায় যন্ত্রণায় কাতরাচ্ছে মোনালিসা। নিজেরই রক্তে ভেসে যাচ্ছে সে। চাপা একটা গর্জন বেরিয়ে আসছে ভয়ঙ্কর প্রাণীটার গলা থেকে। মোনালিসা হঠাৎই চিৎকার করে জেগে উঠল। কি হয়েছে? স্বপ্ন দেখছো নাকি? স্বপ্নই বোধ হয়, স্বপ্ন। কথাটা মুখে বললেও মন তখন বিরোধিতা করছে মোনালিসার। কারণ নিজের পেটে দারুণ একটা চিনচিনে ব্যথা অনুভব করছে সে। নিজের পেটে হাত বোলাতে বোলাতে মোনালিসা বোঝার চেষ্টা করলো। কিছু কিছু কি হয়েছে? কোনো ক্ষত? কিন্তু কিছুই বুঝতে পারল না। মসৃণ চামড়া মোড়া তার পেট অক্ষতই আছে। তাহলে সঙ্গে আর একটা অনুভূতিও হচ্ছে ওর, কিন্তু আর শুয়ে থাকা যাবে না। কি হলো? কোথায় যাবে? বিছানা থেকে নামতে দেখে বলে অভিনব। একটু বাথরুমে যাচ্ছি। বেশ কষ্ট করে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যায় মোনালিসা। অভিনব মোনালিসার শুয়ে থাকা জায়গাটা ভালো করে দেখে একবার। দেখে ওর ঠোঁটের কোণে একটা ধোঁয়াটে হাসির রেখা ফোটে। ওদিকে বাথরুমের দরজা বন্ধ করে লাইট জ্বালিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে মোনালিসা। উজ্জ্বল আলোয় দাঁড়িয়ে ওর মুখটা অন্ধকার হয়ে যায়। এসব কি? অনেকটা যেন নখের আঁচড় পেটের মাঝখান থেকে ক্রমশ নিচের দিকে নেমে গেছে। কিন্তু কিন্তু নখ কি এমন হয়? পাশাপাশি দুটো দাগ, ঠিক যেন দুটো ছুরির মুখ একসঙ্গে ওর পেটের উপর থেকে আলতোভাবে টেনে দিয়েছে। কাটেনি, কিন্তু চিড়ে গেছে চামড়াটা। স্বপ্ন নয়, সত্যি। কারণ ব্যথাটা সে এখনো অনুভব করছে। দারুণ ভয় পেল মোনালিসা। কিন্তু কিভাবে হলো সেটাই বুঝতে পারছে না মোনালিসা। সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে বাথরুমে। খুব জ্বালা করছে ওর সারাটা গা। হঠাৎই শুরু হলো জ্বলনটা। যদিও ওই সময় এত রাতে গায়ে জল দেওয়া উচিত নয়, তবুও স্নান না করেও আর থাকতে পারছে না মোনালিসা। অস্বস্তি ধুয়ে ফেলার জন্য পিছন ঘুরে শাওয়ারটা চালাতে যেতেই চমকে ওঠে ও। আর একবার চিৎকার করে ওঠে মোনালিসা। ওর পিছনে দাঁড়িয়ে আছে একজন, মানে এতক্ষণ ছিল, আর সে টেরই পায়নি। অজান্তেই প্রশ্ন করেছে, কিন্তু উত্তরটা কার কাছ থেকে আসবে? যে দাঁড়িয়ে আছে তার তো মুখ নেই, সারাটা শরীর ক্ষতবিক্ষত। গলা থেকে কপাল পর্যন্ত চামড়া মাংস কিচ্ছু নেই, শুধু একটা হাড়ের স্ট্রাকচার রয়েছে মাত্র। দেখে বোঝা যায় এক মহিলার শরীর।
শরীরটা কিন্তু কঙ্কাল নয়, রক্ত মাংসের মোড়কে মোড়া একটা শরীর। তারই জায়গায় জায়গায় অসংখ্য ক্ষতচিহ্ন। কি বা কারা যেন হিংস্র ভাবে শরীরটাকে ফালা ফালা করেছে, ছিঁড়ে খুবলে খেয়েছে, বিশেষত তল পেটের কাছটায়। মাঝখান থেকে চিরে দুভাগ করে ফেলা হয়েছে। সে তাড়াতাড়ি বাথরুমের দরজা খুলে বেরিয়ে যেতে চায়, আর তখনই মোনালিসা, কি হলো? চিৎকার করলে কেন? ও অভিনব, অভিনব এসেছো? এই দেখো, এই দেখো, দেখো এখানে কে যেন, কি সাংঘাতিক! আমি 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 সহ্য করতে পারছি না, বিভৎস চেহারা। কি হয়েছে? কার কথা বলছো? একটা মেয়ে আমার পিছনে চুপ করে দাঁড়িয়েছিল, বাথরুমের দেওয়ালে পিঠ রেখে, তার সারা শরীর রক্তে মাখামাখি। মেয়েটার মুখ নেই। আমার আমার খুব ভয় করছে। কই, কোথায় কোথায়, কি দেখি? উত্তেজিত হয়ে বাথরুমের দরজা খুলেই অভিনবকে সামনে পেয়ে তাকে জাপটে ধরেছিল মোনালিসা। তীর তীর করে কাঁপছে সে। মেয়েটাকে সামলাতে সামলাতে বাথরুমের ভিতরে এসে ঢোকে অভিনব। আলো জ্বলছে, চারপাশ পরিচ্ছন্ন। কই, কোথায়, কে? কিছুই তো নেই। ছিল ছিল এক্ষুনি ছিল। কি আবোল তাবোল বলছো? ফার্স্ট অফ অল, ডোর লক করা আছে। তুমি আর আমি ছাড়া এখানে আর কারোর আসা সম্ভবই নয়। আর ঘুমোতে যাওয়ার আগে আমি নিজে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছি। তুমি এসে দরজা খুলেছ। কেউ যদি থাকতো তুমি দেখতে পেতে না। আমি আমি দেখেছি। ইউ ট্রাস্ট মি? কি কি বিভৎস দেখতে! ওর ওর তলপেটটা, কত কত রক্ত! মোনালিসা, এখন তোমার এইসব ডার্ক ফ্যান্টাসি করা একদমই উচিত নয়। চলো তো, চলো শোবে, চলো চলো। দুঃস্বপ্ন দেখে জেগে উঠে যা নয় তাই হ্যালুসিনেট করছো। এতক্ষণ দেরি হচ্ছে দেখে আমি এলাম, তাই এসে দেখলাম তুমি চিৎকার করছো। বুঝতে পারছো না কেন? এখন তোমার এত স্ট্রেস নেওয়া উচিত নয়। কিন্তু কিন্তু অভিনব, চলো, সময় হয়ে গেছে। অভিনবর নাকে গন্ধটা পৌঁছতে শুরু করে দিয়েছে। ওর শরীরে একটা গোপন প্রবৃত্তি জন্ম নিতে শুরু করেছে এখন। ওর গায়ের রংটা কি একটু একটু করে বদলাতে শুরু করলো? শ্যামলা রংটা কি এবার গাঢ় সবুজ হয়ে যাচ্ছে একটু একটু করে? সময় মানে? কিন্তু মোনালিসার চোখে পড়ার আগেই ঘরে চলো বলছি। অভিনব মোনালিসাকে আর হাঁটবার পরিশ্রমটাও করতে দিল না। তাকে কোলে নিয়ে বেডরুমের দিকে চলতে লাগলো। বিছানার সামনে এসে খুব সাবধানে তাকে শুইয়ে দিল বিছানায়। নাও, এবার চোখ বুঝো প্লিজ। সময় হয়ে গেছে। কিসের সময় অভিনব? তুমি কি বলছো? এই যে এদের খাওয়ার সময় হয়ে গেছে। মোনালিসার প্রেসার বেড়ে যায়। এ কি? এরা কারা? আমি তো একটু আগে এমনই একজনকে দুঃস্বপ্নে। দৃশ্যটা মনে পড়ে যায় মোনালিসার। কিন্তু এখন আর একজন নয়, অগুন্তি অগুন্তি তেমন সবুজ জীব দুহাতে ধারালো ছুরির ফলা উঁচিয়ে ধীরে ধীরে এগিয়ে এসে ঘিরে ধরেছে বিছানায় শোয়া মোনালিসাকে। ভিড় ক্রমশ বাড়ছে দেখে অভিনব দেয়ালের দিকে সরে যায়। বিশ্রী একটা কটু গন্ধ ঢেকে ফেলেছে ঘরের আবহাওয়া। বাইরে তখন পূর্ণিমার চাঁদ। জলসা ঘরের নর্তকীর নাকের নোলকের হীরের মতো জ্বলছে। হঠাৎ চাঁদের হাসি আড়াল হলো করাল কালো গ্রাসের ছায়ায়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাগা শুরু হলো ওই মুহূর্তে। না 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 না, আমি ছেড়ে দাও, আমি ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো অভিনব। এসব কি হচ্ছে? তুমি বারণ করো, প্লিজ প্লিজ বারণ করো, তুমি প্লিজ হেল্প মি। শুনছো অভিনব? তুমি তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো। সরি, আমি কিছু করতে পারবো না গো। আসলে
খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে নেই তো, তাই। তাছাড়া এরা আমার রিলেটিভ, আমি কি করে ওদের সঙ্গে মিসবিহেভ করি বলো তো? প্লিজ তুমি ওদের খেতে দাও। মোনালিসা তখন ছটকাতে শুরু করেছে। তার স্বপ্নে দেখা মানুষের শরীরের গঠনের আদলে তৈরি সবুজ রঙের লাল চোখ বেজিগুলো এখন সংখ্যায় অনেক হয়ে তার গোটা শরীরটা দখল করে বুভুক্ষার মতো খেতে শুরু করেছে। মুখ থেকে শুরু করে সারা শরীরে ছুরির ফলার মতো হাত চালাচ্ছে তারা। চামড়া ছিঁড়ে মাংস উঠে আসছে তাদের মুখে, আর সেই প্রত্যেকটা আঙুলে আঘাতের সঙ্গে সঙ্গে মর্মান্তিক চিৎকার করে উঠছে মোনালিসা। গায়ের জোরে সে উঠে পালিয়ে যেতে পারছে না। সে এখন বন্দী এই ভয়ঙ্কর প্রাণীগুলোর কবলে। তারা তার শরীরে বসে তাকেই ছেড়ে ছেড়ে খাচ্ছে। পায়ের আঙুল পর্যন্ত নাড়াতে পারছে না মোনালিসা। সারি সারি সবুজ জীব চেপে ধরেছে তাকে। একজন একটা ফলা দিয়ে সেকেন্ডে কেটে ফেললো মোনালিসার নিচের দিককার ঠোঁটটা, কিন্তু জীবটা তখনও আছে। চিৎকার করতে পারছে না মোনালিসা। চিৎকার করার মতো একটা গোঙানি বেরুচ্ছে তার গলা দিয়ে। তখনও উচ্চারণ করছে মোনালিসা, তুমি কেন এমন করছো? এরা তোমার রিলেটিভ, এরা কারা অভিনব? তুমি কেন এমন করছো? আমাদের বাচ্চাটা। একটা চোখ উপড়ে নিল কেউ। বিড়াল কুকুর বিয়ে বাড়ির এঁটো প্লেট ডাস্টবিনে ফেলে দিলে উচ্ছিষ্ট মাংস মাছের লোভে যেভাবে ডাস্টবিনে ঢুকে সেই প্লেটগুলো থেকে খুঁজে খুঁজে চেটে চেটে বাসি পচা খাবার তুলে এনে আনন্দ করে খায়, ঠিক সেইভাবেই আয়েশ করে কোনো একটা পশু চিবিয়ে খাচ্ছে মোনালিসার ডান চোখটা। এবার একজন সোজাসুজি প্রাণপণে মরতে থাকা গোলাপি রঙের জিভটা টেনে ছিঁড়ে নিল মোনালিসার মুখ থেকে। বলার ক্ষমতা হারালো মোনালিসা, কিন্তু শুনতে পাচ্ছে তখনও। পৃথিবীতে কেউ কখনো শোনেনি এমন জান্ত অথচ মিহি গর্জন করছে সেই সবুজ প্রাণীর দল। কিন্তু সেই সব ছাপিয়ে শোনা যাচ্ছে আর একটা আওয়াজ। আসছে অভিনব। সো স্যাড মোনালিসা, খুব লাগলো নাকি? ওদের তো আমি বারণ করতেও পারি না। 5 বছর পর খেতে পাচ্ছে। একটু একটু কবজি ডুবিয়ে খাবে তো নাকি? হ্যাঁ, তাছাড়া ওরা ভালো না থাকলে আমারও যে খারাপ হবে, তাই এইটুকু কম্প্রোমাইজ আমাকে করতেই হয়। তুমিও একটু কোঅপারেট করো প্লিজ। মোনালিসা আর কিছু বলার অবস্থায় থাকে না, সেন্সলেস হয়ে যায় সে। তবে যাওয়ার আগে ঠিক তলপেটের কাছে অনেকগুলো ছুরির নির্মম অভিযান শুরু হওয়ার আভাসটা পেয়ে যায় সে। শেষ একটা গোঙানি চিৎকার হয়ে বেরিয়ে আসে। চেনা যায় মোনালিসার আওয়াজ। তারপর ঠিক তখনই রক্তারক্তি পৈশাচিকতা চলে ঘরে, যতক্ষণ
বাইরের সমুদ্রের বুকে কালো আড়াল টেনে সুন্দর চাঁদের শোভা গিলে খেতে থাকে রাহু। পূর্ণিমার কোটালে গ্রহণের যোগে সমুদ্রের গর্জন উত্তাল হয়ে উঠেছে। ঢেউ ছুটে এসে পাড় ভাঙছে বারবার। বালিঝড় শুরু হলো বুঝি এবার। অভিনব জানলার সামনে এসে দাঁড়ালো। তার তো এখন আর কোনো কাজ নেই, সমস্তটা শেষ করে ওরা চলে যাবে। তারপর শুধু বেডশিটটা চেঞ্জ করে দিতে হবে, ব্যাস এইটুকুই। তার এখনো দেরি আছে। অভিনব ঝড়ের উপর চোখ রাখল। অনেকটা উঁচুতে আছে সে মাটি থেকে। 13 ফ্লোরের সেকেন্ড ফ্ল্যাটটা ওদের, মানে ওর। 5 বছর আগেও এমন একটা রাত এসেছিল। আচ্ছা, মোনালিসা বাথরুমে কাকে যেন দেখেছে বলছিল না? যে ডেসক্রিপশনটা দিল সেটা দেওয়ার মতো ক্ষমতা মোনালিসার থাকার কথা নয়। খুব পাকা কোনো রাইটার না হলে ওরকম গল্প বানানো সহজ নয়। আর তাছাড়া ওরকম একটা আদল তো খুব অল্প সময়ের জন্য হলেও অভিনব নিজের চোখেই দেখেছিল। হ্যাঁ, এখন আর তার কোনো অস্তিত্ব নেই, কিন্তু একদিন ছিল। সেই সব পাস্ট হয়ে গেছে, মুছে গেছে। তাহলে প্রত্যেকই তাই যদি হয়, তাহলে মোনালিসার চোখ দেখতে পেল কি করে? সেই অদ্ভুত প্রাণীগুলো তখন 2 হাতে ছুরির চামচে টুকরো টুকরো করে কেটে কেটে খেতে বসেছে রক্তাক্ত মাংস। অভিনব হাত জোড় করে কাকে যেন ডাকে। সুন্দর ঘরের মধ্যে দৃশ্য বদলে যায়। এবার চারিদিকে শুধু অন্ধকার। বড় বড় গাছের মাথা ঢেকে রেখেছে চাঁদের আলো। কোথাও কোনো শব্দ নেই। গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে এত অন্ধকারেও, কারণ মাঝখানে একটা আগুনের শিখা জ্বলছে। গাছগুলো সাধারণ গাছ নয়, গাছের মতো কিছু একটা। তাতে কোনো ডালপালা নেই, কেবল প্রত্যেকটার গায়ে জড়িয়ে আছে এক একটা বিরাট বিরাট মাপের বেজি। চেহারায় তারা বেজি হলেও আয়তনে বিশাল, আর আচরণে অনেকটা সাপের মতো। সেই আগুনের শিখায় তাদের লালচে চোখ দুটো টকটকে জ্বলন্ত কয়লার মতো দেখাচ্ছে। এরই মধ্যে দেখা যায় যে আর এক বিভীষিকার অবয়ব। তার সারাটা শরীর ঢাকা পড়ে আছে অসংখ্য সবুজ সবুজ ছোঁড়ে। তবু বোঝা যায় যে এর গায়ে জড়িয়ে থাকা প্রাণীগুলোরই একটা অন্য সংস্করণ। তবে তার 2 চোখের বদলে কেবলমাত্র একটা চোখ আছে। অন্য চোখের দিকে কেবল একটা গহ্বর। সেখান থেকেও যেন চলকে পড়ছে রাশি রাশি অন্ধকার। বিশ্রী একটা বন্য দুর্গন্ধ ভারী করে রেখেছে নিঃশ্বাস। ঘর ঘরে গলায় পাথর কেটে কথা বলে সেই মূর্তি বিভীষিকা। কেন ডেকেছিস আমায়? পেরিয়াম্মা, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে আছি। একটার পর একটা সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমায় পথে বসতে হবে। আম্মা, তুমি একটা কিছু করো। মানুষ কখনো কানে শোনেনি এমন উল্লাসে হেসে ওঠে মূর্তিটা। আমি কি করব? আমার বাচ্চারা বোকা আছে, আমি ওদের খেতে দিতে পারিনি। ওদের খিদে না মিটলে ওরা আমার কাজ করবে না, আর আমিও কিছু করতে পারবো না। কি করতে হবে বলো আম্মা? বলি দিতে হবে।
দেব। সে বড় কঠিন কাজ, তুই পারবি না, তুই এখন অন্য। নিশ্চয়ই দেব, পারবো। আমি আমার ভাই বোনেদের খাওয়াতে পারবো না? পারবো পারবো, শুধু বলো কি করতে হবে আমায়। সেই মূর্তি কিছু কথা বলে। অভিনব কিছুক্ষণ চুপ, তারপর আসরিক গলায় হেসে ওঠে সে। দেব দেব, আমি তো দেব, আমি তাই দেব। সময় হলে আমার কাজ আমি ঠিকই করব আম্মা। তাহলে আমিও আমার কাজ করব। এই কথা বলে সেই মূর্তি অসংখ্য প্রাণের আড়ালে কোথায় যেন মিলিয়ে যায়। অভিনবকেও দেখা যায় না আর। দার্জিলিংয়ের প্রায় লাগোয়া এই এলাকার বিশেষত্ব হলো এই গ্রাম। এর সৌন্দর্য অন্যরকম। তার কারণ এখানে কয়েক কিলোমিটার দূরত্বে একের পর এক ঝর্ণা আছে। এই ছোট্ট পাহাড়ি গ্রামের নাম স্তাকিয়াং। জায়গাটা সুন্দর, জায়গাটা যেমন সুন্দর তেমনই রোম্যান্টিক। জন্মদিনে এই প্রথম এত উপহার পেল মন্দিরা। এরকমই পাহাড়ি অঞ্চলের মেয়ে সে। একটা বস্তিতে বড় হয়েছে ছোট থেকে বুড়ি দিদার কাছে। শুনেছে তার মা মারা যাওয়ার পর 1 বছরের মেয়েটাকে কলকাতায় থাকা বড় চাকরি করা ভদ্রলোক বাবা একটা চাকরের সাথে তাকে এখানে দিদার কাছে পাঠিয়ে দিয়েছিল। আর কোনো দিন কোনো খোঁজ খবর নেয়নি সেই লোকটা। অনেক কষ্টে বড় হয়েছে এই প্রায় অনাথ মেয়েটা। বয়স যখন 17, তখন দিদাও মারা গেল। একা মেয়ে, এই অঞ্চলে খুব বিপদে পড়েছিল মন্দিরা। বিপদের মূল কারণ তার রূপ সৌন্দর্য। যৌবনের লাবণ্যে গলায় দড়ি দেওয়া বাকি ছিল হাজার উপদ্রবে। কোনো আগল না থাকায় যে যেভাবে খুশি ওর সৌন্দর্য দখল করতে চাইত তখন। সেই দিন সন্ধেবেলা ঝর্ণার জলে পা ডুবিয়ে বসেছিল মন্দিরা। লং স্কার্টটা ময়লা হয়ে গেছে, মাথার চুলে তেল নেই। প্রায় 2 দিন সেইভাবে খাওয়াই হয়নি। পাথরকুচির গয়না বানিয়ে বিক্রি করে দিদা সংসার চালিয়েছে এতদিন। মন্দিরাও গয়না বানাতে পারে, কিন্তু বেচতে গেলে পোর খাওয়া দোকানিরা ঠকিয়ে দেয় তাকে। বেশি কিছু বলতে গেলে তারা সোজা গয়নাওয়ালিকেই কিনতে চায়। বিপদে পড়ে সে। 2-4টে পয়সা নিয়েই ঘরে ফিরে আসে মন্দিরা। এই ঝর্ণাটার কাছে মাঝে মাঝেই আসে মন কেমন করলে। এখানে বসে কাঁদে। হঠাৎ একটা গাড়ি এসে থামলো। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকাতেই দেখতে পেল মানুষটাকে। অনেকটা নায়কের মতো দেখতে। একটা ছেলে, গায়ের রং একটু চাপা, কিন্তু দারুণ আকর্ষণীয় ব্যক্তিত্ব তার। একবার দেখে মন্দিরার যুবতী মন কেমন যেন আকৃষ্ট হয়ে পড়েছিল। মেয়েটার চোখের দিকে তাকিয়ে ছেলেটা গাড়ি থেকে নেমে 10 সেকেন্ড একভাবে দাঁড়িয়ে থাকলো, কিন্তু সে কিছু বলার আগেই রুক্ষ গলায় হিন্দি বাংলা মেশানো ভাষায় একসঙ্গে কথা বলে উঠল 4-5 জন। अरे अरे मंदिरा, तू यहाँ बैठे बैठे नया आशिक के साथ मोहब्बत करतीस? ये आदमी को तो हम लोग कभी देखा नहीं। अरे देखबे की करे, मैंने कहा ना
ये नया आशिक है मंदिरा जान की। लोकल आदमी ना पसंद आचे, इसीलिए नया पार्टी में झुक गया। देखिस ना कैसे आंखों आंखों में बात हो रहा है। लेकिन वो तो नहीं हो सकता जी। গাড়ি করে আসা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল একজন। हम लोगों के होते हुए तुम बाहर के आदमी हो के यहाँ के शहद लेकर भाग जाओगे? वो तो हम लोगों को बर्दाश्त नहीं। पहले हम फिर तुम। तुम भी जरूर पाओगे, लेकिन अभी नहीं। चलो चलो मंदिरा जान, हम लोगों के साथ चलो। हम लोग तुम्हाके गहना देबे, पहाड़ी चुनरी देबे, और पैसा भी जितनी चाहोगे उतनी पाओगे। जान चलो चलो। না, আমি যাব না, ছাড়ো, छोड़ दो मुझे, मैं नहीं जाऊंगी। लेकिन जेते तो तुम्हें होबे ही जान। धर धर ओके। अच्छे से पकड़ो, कहीं भाग ना जाए। একসঙ্গে সবাই ছুটে আসে মন্দিরার দিকে। একজন ওর হাত চেপে ধরে, আর একজন খোলা চুলের মুঠি। কিন্তু মন্দিরাও ছোটবেলা থেকে ভাগ্যের সঙ্গে যুঝে বড় হয়েছে। বিপদে সহজে হেরে যাওয়ার মেয়ে সে নয়। মুহূর্তে উঠে ছাড়া থাকা একটা হাত দিয়ে ওর হাত ধরে থাকা মানুষটার কানের পাশে একটা ঘুষি লাগিয়ে দেয় সে। আহ উড়ি বস। বলে হাত ছেড়ে নিজের ব্যথা লাগার জায়গাটা চেপে ধরে সেই লোকটা। মন্দিরা এই সুযোগে তার চুলের মুঠিটা ছাড়িয়ে নিতে চায়। তখনই আর বাকি তিনজন এসে সবাই মিলে চেপে ধরে ওকে। আর কিছু করার থাকে না মন্দিরার, কিন্তু সে এদের সাথে গিয়ে ঢুকবে একটা অন্ধকার ঝুপড়ির মধ্যে। সেটাই বা কি করে হয়? ওরা মন্দিরার শরীরের উপরের দিকটা বন্ধ করে রেখেছে। এইবার দুটো পা কাজে লাগায় মন্দিরা। একটার পর একটা পা চালায় জোয়ান মরদগুলোর পেটে, তলপেটে। साली তারা সবাই ছিটকে যায় অন্যদিকে। বাধ্য হয়ে তখন পিছনে থাকা আর একজন এগিয়ে এসে দুটো পা চেপে ধরে মন্দিরার। আর একজনও আসে হাত দুটো ধরবে বলে। এই সময় মন্দিরা সামনে যাকে পায় তারই কনুইয়ের কাছে বিশাল জোরে কামড়ে দেয়। তারপর তার পা ধরে থাকা লোকটার চুলের মুঠি ধরে জোরে জোরে নাড়াতে থাকে। আর তখনই লোকটা রেগে গিয়ে তাকে জোরে ঠেলে দেয়, অশ্লীল গালাগালে করে। জোরে ধাক্কা মেরে তাকে ঠেলে ফেলে দেয় মুহূর্তে। मर मर साली मर, जले डूबे मर। चल झुमरू चल चल। পাড় থেকে এসে মন্দিরা পড়ে ঝর্ণার জলে। এদিকে মেয়েটা জলে পড়ে আছে। গাড়ি নিয়ে আসা ছেলেটা এতক্ষণ কিছু বলবার বা করবার সুযোগই পায়নি। এইবার বলল, তুমি সাঁতার জানো? তবে উঠে এসো। দুশ্মনগুলোকে দূরে চলে যেতে দেখে মন্দিরা নিজেই জল থেকে উঠে পাড়ে আসে। তার পোশাক, চুল, সারাটা শরীর ভিজে গেছে। আবার প্রশ্ন করে অভিনব, তুমি কোথায় থাকো? মন্দিরা চুপ করে তার মতো চলতে থাকে। আরে শোনো, কিছু বলছো না যে? আমার উপর রেগে গেছো কি? আসলে আমি একা, আর ওরা অনেকজন ছিল, সবাই লোকাল, তাই সাহস হয়নি আর কি। কিন্তু তুমি তো খুব সাহসী। তোমার নাম কি? গলাটা খুব সুন্দর এই লোকটার। কত আন্তরিকতা মিশিয়ে জানতে চাইছে মন্দিরার কথা। সে যখন বিপদে পড়েছিল তখন তো এই লোকটা কিছু করেনি, দাঁড়িয়েছিল, ভয় পেয়েছিল শুধু। তাহলে মন্দিরা তাও সামনে ঘুরে চলতে শুরু করলো। আরে শোনো, বলছি তোমার নাম কি? কোথায় থাকো? কোনো উত্তর দিল না মন্দিরা। অনেকটা চলে আসার পর একবার পিছন ফিরে দেখল লোকটাও তার সঙ্গে সঙ্গে আসছে।
গাড়ি নিয়ে। তুমি এখানে কেন এলে বাবু? তুমি এখানে থাকো? হ্যাঁ একা থাকো? হ্যাঁ। তোমার নাম কি? মন্দিরা। আমি অভিনব, কলকাতায় থাকি। এখানে এসেছি প্রমোটিং এর কাজে। আসলে এখানে কয়েকটা, ছাড়ো এসব কথা। তোমার কেউ নেই কেন? মেয়েটা সংক্ষেপে জানায় তার পরিস্থিতির কথা। আজ রাতটা আমায় থাকতে দাও এখানে। সকাল হলে দুজনে চলে যাব। ক্যা? তোমায় আমার সঙ্গে শহরে নিয়ে যাব। বিয়ে করব তোমায়। আমারও কেউ নেই। তুমি রাজি আছো মন্দিরা? কোনো কথা বলতে পারে না মন্দিরা। সে তখন ঝরঝর করে কাঁদে শুধু। একজন তাকে সরাসরি বলছে বিয়ে করবে, শহরে নিয়ে যাবে, তার বাড়িতে রাখবে। বাড়ি? মন্দিরা কোনোদিন বাড়িতে থাকেনি। ছোটবেলা থেকেই ঝুপড়িতে থেকেছে। আশেপাশে সুন্দর বাড়ি, কটেজ, এইসব সে রোজই দেখে, কিন্তু কিন্তু তার ভিতরে যায়নি কোনোদিন। আর এই লোকটা বলছে। কি হলো? তুমি আমায় বিয়ে করতে রাজি নও? প্রশ্নের উত্তরের অপেক্ষা করে না অভিনব। কাছে এসে জড়িয়ে ধরে তাকে। তারপর কেটে যায় 9 মাস। মন্দিরা সুন্দরী, খুব ভালো মেয়ে। স্ত্রী হিসেবে অভিনবকে সে সবটা দিয়েছে, কোনো অভাব রাখেনি। অভিনবও নিজের সব দায়িত্বই পালন করে। এই মেয়েটা জীবনে আসার পর থেকে তার কাজের জীবনে বেশ উন্নতি হয়েছে। সেই জন্য আরেকটু বেশি অ্যাটেনশন পেয়েছে মন্দিরা। কিন্তু এরই মধ্যে অহেতুক বিপর্যয় শুরু হয়েছে অভিনবর কাজের জীবনে। যদি সেটা না হতো তাহলে বোধহয় যাই হোক, কি আর করা যাবে। মন্দিরার জন্মদিন পালন করার জন্য অভিনব জেদ ধরল। কলকাতায় নয়, পাহাড় আর ঝর্ণার কোলে সুন্দর একটা কটেজে ফুলের মতো সুন্দর মন্দিরার জন্মদিনের রাত পাহাড়ি ফুলে সাজানো একটা ঘরে কাটাবে ওরা দুজন। অবশ্য ঠিক দুজন বলা ঠিক হলো না, কারণ আর মাত্র 3-4 মাস বাকি আছে ওদের 2 থেকে 3 হতে। এই সময় অতটা ট্রাভেল করতে চায়নি মন্দিরা। অভিনব রিকোয়েস্ট করেছে। দেখো, তোমার খুব কষ্ট হবে না। আমি তো নিজেই গাড়ি চালাবো। সেই সেবার যেমন গিয়েছিলাম সেরকম। তুমি সঙ্গে ছিলে। লং ড্রাইভ আমি কিরকম করে করি তুমি তো জানো। তোমার কষ্ট হয়েছিল সেবার? সেবারের কথা আলাদা ছিল। এখন যদি কোনো কিছু হবে না, প্লিজ। আমি চাই ওখানেই তোমার জন্মদিনটা আমরা একসঙ্গে কাটাই। কেবল এইটুকু কথা রাখতে পারছো না মন্দিরা? আর কিছু বলতে পারিনি মন্দিরা। প্ল্যান সাকসেসফুল হয়েছিল অভিনবর। অনেক দিন পর অন্যরকম ভাবে সাকিয়াং আসে মন্দিরা। ঝর্ণার জলে পা ডুবিয়ে বসতে পারেনি ঠিকই, এই সময় তো আর বেশি ঠান্ডা লাগানো যায় না, তাই ঝর্ণা দেখেই ফিরে এসেছে বিকেলে। পুরনো অনেক মানুষের সঙ্গেও দেখা হয়েছে। মন্দিরা দেখেছে তাদের চোখে সম্ভ্রম। যারা আগে ঘৃণা বা লোভের চোখে দেখত ওকে, তারাই এখন সম্মান করছে। ভেবেও হাসি পায় মন্দিরার। অবশ্য সেই আগের মন্দিরা তো আজ আর নেই। ময়লা লং স্কার্ট, রুক্ষ চুল আর পাথরের গয়না পরা সেই পাহাড়িয়া মেয়েটা আজ কোথায়? মন্দিরা এখন যে শাড়িটা পরেছে ওটার দাম 7,000 টাকা।
জন্মদিনে পাওয়া গোল্ড চেনটা ওর গলায় ঝলমল করছে। রিসেপশন রিং এর হিরে ছিল, কিন্তু বাবা হওয়ার খবর পেয়ে অভিনব একটা ডায়মন্ড ব্রেসলেট কিনে দিয়েছে মন্দিরাকে, আর বলেছে এটা সব সময় পরে থাকবে, কেমন? সব মিলিয়ে এই মন্দিরাকে একটা জিনিসই করা যায় ওদের মতো লোকের, আর সেটা হলো সম্মান। কটেজের জানলা দিয়ে বহুদিন পর রাতের পাহাড়কে ঘুমাতে দেখছে মন্দিরা। আজ বোধহয় পূর্ণিমা, আকাশে তেমন মেঘ নেই, চারপাশটা ছবির মতো সুন্দর। আগেও ছিল, তবে এখন আরো বেশি সুন্দর লাগছে যেন মন্দিরার চোখে। অভিনব পাশে এসে কাঁধে হাত রাখলো। কি হলো? আর কত লেট নাইট করবে? চলো যাচ্ছি, আসলে বাইরেটা দেখছি। দেখা তো হলো এতক্ষণ, চলো চলো, সময় হয়ে গেছে। সময়? আরে ঘুমানোর সময়। বলেই অকারণে অদ্ভুত একটা হাসি হেসে উঠল অভিনব। অভিনব হঠাৎ কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে না? ও যে হাতটা রেখেছে কাঁধের উপর, সেই হাতের তেলোর উল্টো পিঠে চোখ পড়ে মন্দিরার। স্বামীর শরীরের প্রত্যেকটা তিল পর্যন্ত মুখস্থ মন্দিরার, কিন্তু কিন্তু রংটা। মন্দিরা একভাবে ওর হাতের দিকে দেখছে দেখে হাতটা নামিয়ে নিল অভিনব। আরে চলো না, বলছি না দেরি হয়ে যাচ্ছে। মন্দিরার হাত ধরে নিয়ে এসে শুইয়ে দেয় বিছানায়। মন্দিরা চেরি রঙের শিফন শাড়ি আর সিলভার কালারের ব্লাউজ পরে আজ সন্ধ্যায় সেজেছিল। এখনো ওই পোশাকই পরে আছে। ঘরে আলো জ্বলছে। অভিনব মন্দিরার পেটের উপর থেকে পাতলা আঁচলটা সরিয়ে ফর্সা পেটের উপর একটা চুমু খেল। মন্দিরা রোমাঞ্চে কেঁপে উঠল। মন্দিরা জানে এই চুমুটা ওর জন্য নয়, ওর মধ্যে যে আছে তার জন্য। আর রাত জেগো না, বেবির জন্য লেট নাইট করা ঠিক নয়। এবার ঘুমিয়ে পড়ো। বলে মন্দিরার চোখ দুটো বন্ধ করে দিল। খুব কেয়ারিং, এত খেয়াল মন্দিরার আর কেউ রাখেনি কখনো। আর ওর বাচ্চাটা খুব লাকি, এমন একজন বাবা পেতে চলেছে সে। সুখের ঘুম ঘুমিয়ে পড়ল মন্দিরা। তারপর আর কি, বিভৎস সবুজ জীবের দল অভিযানে এসে মন্দিরার সুখ, শরীর আর তার মধ্যে থাকা না জন্মানো 5 মাসের বাচ্চাটার শান্তি সবকিছুই মুছে দিয়ে গেল তাদের হাতের ধারালো ছুরির আঘাতে। অভিনব শুধু জানলাটা খুলে রেখেছিল, আর কিছু নয়। সবুজ ক্ষুধার্ত প্রাণীগুলো ইচ্ছে মতো ছোট আর বড় হতে পারে। উঠতে পারে না ওরা, শুধু হাঁটতেই পারে, কিন্তু কিন্তু প্রয়োজন মতো যেখানে চাই সেখানেই যেতে পারে। ওদের চালনা করে যে তার ইচ্ছা শক্তির জোরে। আসলে পৃথিবীর বাইরের জীব ওরা, তাই পৃথিবীর কোনো নিয়ম এদের ক্ষেত্রে খাটে না। যেমন ওরা আসে তেমনি ফিরে যায় জানালা পথেই। তারপর যে পাঠিয়েছিল সেই ওদের টেনে নেয় তার কাছে। ওরা আবারও পৃথিবীর বাইরে অপেক্ষা করে, বসে থাকে নতুন শিকারের খবর পাওয়ার। ওদিকে স্বজাতিদের বিদায় দিয়ে অভিনব কাজটা করে। রক্তাক্ত বেডশিটটা শুকানোর অপেক্ষা করে সে। ভোর হয়ে আসে যখন, তখন চাদরটা পুড়িয়ে ফেলে আগুনে। এই চাদর পোড়ার ছাই অভিনবর সামনের দিনগুলোকে সোনা করে তোলে। আমাদের পৃথিবীর ঠিক ওপারে
এমন একটা পৃথিবী আছে যার সাথে আমাদের অনেক অমিল, কিন্তু মাঝে মাঝে ওদিক থেকে কেউ কেউ এদিকে চলে আসে, হয়তোবা আমাদের পৃথিবীর আকর্ষণই টেনে আনে তাকে। হিংস্র বাসনা আর জান্তব উদ্দেশ্য নিয়ে আসে সেই জীব, যেমন এসেছিল অভিনব। পেরিয়াম্মা কোনোভাবে তাদের পৃথিবীর চিহ্ন হিসেবে এখানে রেখে যেতে চেয়েছে তাকে, আর নিজের সত্তার চিহ্ন জাগিয়ে রাখা প্রজন্ম ছাড়া সম্ভব নয়। হয়তো কোনোভাবেই এই পৃথিবীর মানুষ একজনকে নিজের চাতুরিতে ভুলিয়ে কাজ হাসিল করেছিল পেরিয়াম্মা। তারপর এই পৃথিবীর প্রতিনিধি হিসেবে জন্ম হয় অভিনবর। ছোটবেলা থেকেই সে নিজের মধ্যে এমন কিছু আবিষ্কার করে যেগুলো সমবয়সী আর কারোর মধ্যে সে দেখে না। একটা বিশেষ বয়সে পৌঁছানোর পর সে জানতে পারে সব। সে শুনেছিল জন্ম দিয়েই তার মা মারা গেছে। আসলে মারা গিয়েছিল পেরিয়াম্মার ইচ্ছে করে সাজা মানুষটার শরীরটা। মানুষ হয়ে মানুষের মতো তার সত্ত্বাধিকারীকে জন্ম দিয়ে গেছে সে। বিশেষ ক্ষমতা পাওয়ার পর মায়ের সঙ্গে পরিচয় হয় অভিনবর। সাধারণ ঘরের ছেলে ছিল সে, কিন্তু অসাধারণ হওয়ার আকাঙ্ক্ষা ছিল তার। এই সুন্দর পৃথিবীটাকে কুৎসিত করে তুলতে গেলে বিপুল ক্ষমতার অধীশ্বর হতে হবে তাকে, আর সেটা হওয়া তখনই সম্ভব যখন সে অনেক 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 টাকার মালিক হতে পারবে। টাকা দিয়ে অন্ধকার কিনে আনবে সে। ছোট থেকে ছোটতর মানুষের মনে পাশবিক লোভ জাগিয়ে তুলবে। দয়া, প্রেম, স্নেহ এইসব অনুভূতি মুছে যাবে। শুধু জানতো উচ্ছৃঙ্খল অন্যায় জেগে থাকবে। একটা বহু যুগ ধরে চলে আসা নিয়ম বদলে দিতে হবে তাকে। সেই জন্যই ধনী হওয়ার দরকার ছিল তার, কিন্তু শুধু চেষ্টা করে সেটা হওয়া সম্ভব নয়। প্রমোটিং এর নেশায় বরাবরই বুঁদ ছিল অভিনব। তার বাবাও ওই একই পেশায় ছিলেন এক সময়, কিন্তু অমানসিক রকম কোনো আকাঙ্ক্ষা ছিল না তার, কারণ তিনি ছিলেন পৃথিবীর মানুষ। মাত্র 56 বছর বয়সে উঠতি প্রমোটার ছেলে অভিনবকে রেখে পৃথিবী ছেড়ে চলে যান অবিনাশ। কিন্তু অভিনব পুরোপুরি তা নয়। সে অনেক কাজ নিয়ে এসেছে। তার মায়ের পৃথিবী ক্ষুধার্ত। এই পৃথিবীর সবটুকু প্রাণ শোষণ করে প্রত্যেকটা মানুষের মধ্যে জাগিয়ে তুলতে হবে সর্বনাশের খিদে। নিষ্ঠুর হয়ে যাবে সবাই। তবেই না এই পৃথিবীটা বদলে হবে ঠিক ওই রকম আর একটা পৃথিবী, যে পৃথিবীর স্বপ্ন দেখে পেরিয়াম্মা। এবার সেই স্বপ্নটাই তাকে মাতাল করে তুলল। কিন্তু নতুন লোক কোথায়? তাই লাভের চেয়ে লোকসানি বেশি হচ্ছিল তার। ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে অভিনব। তারপর এক গভীর রাতে অমাবস্যা তিথিতে মায়ের সাথে কথা হয় তার। পেরিয়াম্মা এসে তাকে বলে সবটা। অভিনব রাজি হয়। সে এই পৃথিবীটাকে পাশবিক করতে চলেছে, তাই সবচেয়ে আগে তো তার মনুষ্যত্ব মেরে ফেলে পশু হয়ে ওঠা দরকার। দৃঢ় হয় অভিনব সংকল্প। ঠিক তখন থেকেই সে খোঁজ খবর চালাতে শুরু করে। এমন করতে করতেই সাকিয়াংয়ে অনথা মন্দিরার খোঁজ পায়। নিজের কাজে সে তখন উত্তরবঙ্গেই ছিল। তারপর সবটাই হয়েছে অভিনবর নিখুঁত ক্যালকুলেশন অনুযায়ী, কিন্তু কলকাতায় নয়। যতই হোক, অঘটন ঘটানোর জন্য নিজের বাড়ি নিরাপদ নয়। সমাজে এখনো সচেতন মানুষের ততটা অভাব হয়নি, তাই
তাই মন্দিরাকে পাহাড়ে নিয়ে যায় অভিনব। তারপর মন্দিরার পর্বটা শেষ করে পরিকল্পনা মতো। ফল পায় হাতে নাতে। ওখানে থাকতেই ভার্চুয়ালি জানতে পারে অভাবনীয় রকম সাফল্য পেতে চলেছে সে। রাতারাতি তার নামটা ছড়িয়ে গেছে যেন। বেশ বড় বড় কয়েকটা প্রজেক্ট অযাচিত ভাবে এসে পড়েছে তার হাতে। যদিও কোয়ালিটির দিক থেকে বিচার করতে গেলে কোনো লজিক পাওয়া যাবে না, ওর থেকে হাজার গুণ ভালো অনেক প্রমোটার রয়েছে, তবুও তারা কেউ না হয়ে সৌভাগ্যবান হলো এই অভিনব। মনে মনে পেরিয়াম্মাকে ধন্যবাদ দিয়ে কলকাতায় ফিরে এসেছিল সে। মাঝে কেটে গেছে 4টে বছর। ব্যবসার আকাশে চাঁদ হয়ে উঠেছে অভিনব শিকদার। কিন্তু সে সূর্য হতে চায়, আর সেটা হওয়ার মাঝে অকারণ কয়েকটা উটকো মেঘ এসে বাধা দিচ্ছিল বারবার। সময়টা খারাপ যাচ্ছে, কিন্তু কেন কেন? পেরিয়াম্মাকে ডেকে জানতে চায় অভিনব। তার সাথে কথা হয় আবার। খিদে পেয়েছে, খিদে পেয়েছে তার ভাই বোনেদের। সত্যিই তো 4টে বছর কেটে গেছে। ভাইয়েরা খিদেতে কষ্ট পাচ্ছে বলে সাফল্যে বাধা পড়ছে অভিনবর। মেটাতে হবে, মেটাতে হবে খিদেটা, মেটাতে হবে। এসব 1 বছর আগের কথা। গত বছর মোনালিসাকে বিয়ে করে অভিনব। মোনালিসা অনাথ, একটা আশ্রমে বড় হয়েছে। ব্যবহারের জন্য যথেষ্ট সে। যতই বিপদ হোক না কেন, ক্ষমতার জোরে সবটাই ঝেড়ে ফেলে দিতে পারবে অভিনব, যতটা ঝাড়া হাত পা থাকা যায়। মেয়ের কোনো পিছুটান নেই। এই ব্যাপারটা বেশ লাভজনক। এত বড় একজন ব্যবসায়ী নিজে যেচে বিয়ে করতে চায় আজীবন অনাথ জন্ম পরিচয়হীন মোনালিসাকে। এটা তো মোনালিসার অ্যাচিভমেন্ট। না না, রাজি হওয়ার তো কোনো কারণ ছিল না। তাই মোনালিসাও হয়নি। সবটাই হয়েছে প্ল্যান মাফিক। মাত্র 7 মাস সময় নিয়েছিল অভিনব। তারপর ঠিক কাঁটায় কাঁটায় সময় হতেই ঘটনাটা ঘটেছে। মন্দিরাও এমনই সময় পাহাড়ে বেড়াতে গিয়েছিল সেবার। এইবার মোনালিসা সমুদ্রে এলো। কিন্তু কিন্তু এইভাবে আমাদের এত সুন্দর পৃথিবীটা ওরা নষ্ট করে দিতে পারে না। আমাদের তো কোনো দোষ ছিল না, ওদেরও কোনো দোষ ছিল না। যারা জন্মাতে চেয়েছিল, আমরা যাদের জন্ম দিতে পারিনি, আমরা বেঁচে থাকতে পারিনি, কেন মরলাম আমরা? আমরা ব্যবহার হয়েছি, ও ব্যবহার করেছে আমাদের, ওদের জন্য, ওদের খিদে মেটানোর জন্য। আমাদের না জন্মানো সন্তানেরা জন্মানোর আগেই মরে গেছে। কিন্তু এটা অন্যায়। প্রতিবাদ প্রতিবাদ করার উপায় কোথায়? তাই বলে সব মেনে নেব? যেখানে আমরা জন্মেছি, বড় হয়েছি, নিঃশ্বাস নিয়েছি যে পৃথিবীর হাওয়ায়, সেই পৃথিবীটা ওরা পাশবিক করে তুলবে আমাদের চোখের সামনেই। আমরা কিচ্ছু করতে পারবো না। কি করে পারবো? আমরা কি আর পৃথিবীতে আছি? আছি, নিশ্চয়ই আছি। বেঁচে থাকি বা নাই থাকি, তবু আমরা পৃথিবীর, এই পৃথিবীর। তাই তাই আমরা সহ্য করব না, বাঁচাবই এই পৃথিবীটাকে। আমাদের স্বামী মানুষ নয়, সে পৃথিবীর বাইরের জীব। মন্দিরা এইটুকুই বলতে পারে, কারণ সব কথা সে জানে না। সব দেখে শুনে রেগে উঠল মোনালিসা। সামনে দাঁড়িয়ে থাকা তারই মতো জীবিত নয়, অথচ
অথচ ভীষণ জীবন্ত মন্দিরাকে সে জিজ্ঞেস করলো, এত বড় একটা পশুকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হবে? একটার পর একটা নিরপরাধ মেয়ে 5 বছর অন্তর অন্তর শিকার হবে তোমার আমার মতো ওই ওই পিশাচটার হাতে। তারপর একদিন পৃথিবীটাকে নষ্ট করে দেবে ওরা, সেটাও আমাদের মেনে নিতে হবে। কিছুই কি করার নেই? আমরা পারবো না, এভাবে হবে না। তাহলে কি করব? উপেক্ষা। সব খারাপেরই শেষ আছে, সমাপ্তি নিয়ে হয়তো সময় অপেক্ষা করছে। এদের জন্য নতুন কেউ আসবে যে পারবে। বেশ, তবে তাই হোক, অপেক্ষাই করব। সময় যখন আসবে তখন যা পারি তাই করব। সবুজ বিভীষিকার গ্রাস হবার পর শরীরহীন মন্দিরার মতো মোনালিসাও আসে জীবনের এপারে, যা মৃতের জগৎ। মোনালিসাকে মন্দিরা সাবধান করতে গিয়েছিল। শেষ হয়ে যাওয়ার আগে তাকেই দেখেছিল মোনালিসা বাথরুমের দেওয়ালে, কিন্তু তবুও সে বাঁচতে পারেনি। এখন জীবনের শেষে সব রহস্য জানতে পেরেছে ও। মন্দিরাও ততটাই জানিয়েছে যতটা সে নিজে জেনেছে। তার সময় তাকে সাবধান করে দেওয়ার মতো কেউ ছিল না, কারণ ব্যাচেলার অভিনব শিকদারের প্রথম শিকার মন্দিরাই। জীবনে অনেক বড় হতে চেয়েছে অভিনব। তার সত্তার ঋণ শোধ করবার তাগিদে বিয়ে টিয়ে নিয়ে মাথা ঘামায়নি সে খুব একটা, কিন্তু বিয়ে করাটাই যে তার প্রথম খুঁটি। পেরিয়াম্মা যে তাকে এমন একটা কথা বলবে তা ভাবেনি। যখন কথাটা শুনল তখন অবশ্য আর এক মুহূর্ত দেরি করেনি অভিনব। নিজের সন্তানকে গর্ভাবস্থায় তার মায়ের সঙ্গে সে বলি দিয়ে দিয়েছে। মানুষের পক্ষে এমন কাজ করা কল্পনা করাও কঠিন। কিন্তু অভিনব বুঝে শুনে সব ছক কষেছে, কারণ সে তো মানুষ নয়, মানুষের মতো। অনেক বড় লক্ষ্য আছে তার। পৃথিবীটাকে অমানসিক করে তুলতে হলে আগে তাকেই অমানুষ হতে হবে, আর সেটাই হয়েছে সে। সমাজে যখন আছে তখন চুটকিতে সব নিয়ম কানুন মুছে ফেলতেও পারবে না, ততটাও ক্ষমতা তার তখনো পর্যন্ত ছিল না। তাই সামাজিক পদ্ধতিতেই করেছে যা কিছু করার। মন্দিরা মরতে বসার আগের মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছে অভিনবকে, কিন্তু মরে যাওয়ার পর তার দৃষ্টি স্বচ্ছ হয়ে গেছে। চিনতে পেরেছে তার স্বামীর আসল চেহারাটা, কিন্তু তখন আর তার কিছু করার নেই। তার সবটাই শেষ হয়ে গেছে। তবু কেন কে জানে ও মেনে নিতে পারেনি সেটা। কোনো একটা টানে ছেড়ে যায়নি অভিনবর ছায়া। এক সময় মোনালিসা আসে। নতুন খেলা শুরু হয়েছে দেখে মন্দিরা ছটফট করে। মেয়েটাকে তার মতো মরতে দিতে চায় না মন্দিরা, কিন্তু হায় তার ইচ্ছা শক্তি অভিনবর কর্মশক্তির চেয়ে বেশি বড় নয়। তাই করতে পারিনি কিছুই। দেখা অবশ্যই একবার হয়েছিল, কিন্তু সে একেবারে শেষ লগ্নে। তার আগে হাজার চেষ্টা করেও মন্দিরা দেখা দিতে পারেনি মোনালিসাকে। মন্দিরা হার মেনে নিয়েছিল, কিন্তু মোনালিসা হেরে যাবার বিরুদ্ধে। শরীরের শক্তি তাদের নেই এখন আর, তাই নিজের হাতে কিছু করতেও পারবে না তারা। এমন একজন কাউকে চাই যে ওদের কাজ করবে, কিন্তু সে কোথায়, কবে আসবে সে? তার জন্যই অপেক্ষা করতে লাগলো মন্দিরা
আর মোনালিসা। এতক্ষণ শুনলেন তিনি তার কলমে সবুজ আতঙ্ক গল্পটির প্রথম পর্ব। আমাদের আজকের গল্পের বিভিন্ন চরিত্রে মৃন্ময়, সৌরভ, স্বাতী, পিয়ালি, শিব এবং প্রদীপ। গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবুজ আতঙ্ক গল্পটির দ্বিতীয় তথা অন্তিম পর্ব নিয়ে আমরা ফিরছি পরের শুক্রবার ঠিক রাত 10টায়। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ। শুভরাত্রি।